بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা একটা বই ধরে পড়তেছি আপনারা সবাই জানেন 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। এই বইটাতে এই বইটা একজন কনভার্টেড মুসলিমের লেখা। উনি কেনিয়ান অরিজিনের কনভার্টেড মুসলিম, ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো। এই বইটাকে উনি 40টা চ্যাপ্টারে বিভক্ত করছেন বা 40টা চ্যাপ্টারে কম্পাইল করছেন। প্রত্যেকটা চ্যাপ্টারে এক একটা কবিরা গুনাহ বা এক একটা বড় গুনাহ অথবা খারাপ মানে বিষাক্ত পয়জনাস হ্যাবিট যেরকম বলছেন, বিষাক্ত আচরণ এই এই অনুযায়ী উনি করছেন। প্রত্যেকটা চ্যাপ্টারে একটা কোর হাদিস থাকে। ইউজুয়ালি কখনো ২ টাও আছে কোন জায়গায় মানে সিমিলার মিনিং এর বা একটু এদিক ওদিকের ২ টা হাদিসও কখনো কোট করছেন। এবং তারপরে বাকি অংশে উনি আ কোরআন এবং হাদিসের অন্যান্য দলিল সহকারে ব্যাখ্যা করছেন। এই আমার কাছে যে কপিটা আছে সেটা আ প্রথম ইংলিশ এডিশন ২০১৩ সালের IIPH এর বই। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটা আমরা প্রায় বইয়ের শেষের দিকে চলে আসছি। আ অনুযায়ী পাতা বা ভলিউম অনুযায়ী। আজকের চ্যাপ্টারটা হচ্ছে ৩৩ তম চ্যাপ্টার। তার মানে আজকেরটার পরে আর ৭ টা আ চ্যাপ্টার থাকবে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে ইভসড্রপিং। ইভসড্রপিং মানে হচ্ছে কান পাতা, আড়ি পাতা যেটাকে আমরা অর্থাৎ আ এমন কিছু শোনার চেষ্টা করা যেটা আপনার জন্য না অথবা যেটা আপনার কনসার্ন না, যেটা যিনি যার কথা শুনতেছেন উনি পছন্দ করবেন না আপনার শোনাটা বা উনি চাবেন না আপনি শোনেন। কিন্তু আপনি তাও কোনো একটা ফন্দি ফিকির করে সেটা শোনার চেষ্টা করতেছেন। এটা আরকি eavesdropping এর আ আইডিয়াটা। আড়ি পাতা যেটাকে আমরা বলি। আ এটা এর আগের চ্যাপ্টার এ স্পাইং ছিল। স্পাইং এবং আ আ সাসপিশন এরকম ওইটার সাথে ওভারল্যাপিং আছে এটার এই বিষয়টার। কারণ স্পাইং ও এরকম একটা বিষয়। আ স্পাইং এর সাথে এটা জড়িত বা এটা মানে ইন্টারসেকশন আছে এদের মানে ২ জনের ২ টা সরি ২ টা খারাপ হ্যাবিট এর ভিতরে কমন কিছু জিনিস আছে। আ কোর হাদিসে যেটা বুখারীর হাদিস এটা ইবনে আব্বাসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "Whoever claims to have seen a dream which he did not see will be ordered to make a knot between two barley grains which he will not be able to do." মানে যে এমন কোন একটা স্বপ্ন দেখে নাই কিন্তু আইসা মানুষকে মুখরোচক কইরা বা সুন্দর কইরা বা ইমপ্রেস করতে অথবা অন্য কিছু একটা উদ্দেশ্য হাসিলের জন্য ইনায় বিনায় বলে, তাকে ই করা হবে যে আ ২ টা শস্য দানার ভিতরে কিচ্ছু মারার জন্য নট নট বাঁধার জন্য আরকি। আ যেটা সম্ভব না কখনো। মানে একটা অসম্ভব জিনিস তাকে বলা হবে। যেহেতু সে নাই জিনিসকে অ্যা আ সত্য বলে বা আ মানুষের কাছে নাই জিনিসকে উপস্থাপন করছে যেটা ঘটে নাই বা যেটা এক্সিস্ট করে না। সেই সেই সেন্সেই হয়তোবা এটা বলা হচ্ছে যে এমন একটা জিনিস তাকে করা হবে যেটা অসম্ভব বা যেটা নাই, যেটা হয় না, সেটা তাকে করতে বলা হবে। এরপরে বলতেছেন whoever eavesdrops মানে যে আড়ি পাতে on the conversation of people who dislike him doing so or flee from him মানে যা যা এমন মানুষজনের কথাবার্তায় কান পাতে যে বা আড়ি পাতে যে বা যারা অপছন্দ করবে এই 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 কাজটা তার এই কাজটা যে সে আড়ি পাততেছে অথবা তার কাছ থেকে যদি জানতো যে সে আ আড়ি পেতে শুনতেছে, তাহলে তার কাছ থেকে সরে যেত বা তার কাছ থেকে দূরে চলে যেত। ন্যাচারালি আমরা যখন মনে করি যে আমরা যখন চাই না যে কেউ কিছু শুনুক, আমরা কি করি? দরজাটা বন্ধ করি অথবা ওইখান থেকে সরে যাই। বা আ ধরেন ২ জনে কথা বলতেছেন রাস্তায় দাঁড়ায়, একটু নিচু স্বরে একজন দেখলেন যে একটু উৎসাহ ভরে কাছে এসে দাঁড়াইতেছে। আপনারা কি করেন? সরে যান ওখান থেকে। সেরকম আরকি। তো বলতেছেন যে molten lead will be
poured into his ears on the day of resurrection. পুনরুত্থান দিবসে তার কানের ভিতরে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। এখান থেকেই বোধহয় এই কথাটা আসছে। আমাদের ফ্রেজেও দেখি কিন্তু আমরা গলিত সীসা বা সীসা ঢেলে দিবে কানে এরকম কথা কিন্তু আমরা এসে দেখি। হয়তো এই হাদিস থেকে আসছে কথাগুলা। আমরা লিটারেচার এ পাই গলিত সীসা ঢেলে দেওয়ার কথা। And whoever makes a picture will be punished on the day of resurrection. এবং যে কোনো একটা ছবি আঁকে, স্পেশালি জীবজন্তু বা প্রাণীর ছবি আঁকে, মানুষের ছবি বা আদারওয়াইজ আ তাকে তাকে কি করা হবে? তাকে will be punished on the day of resurrection and will be ordered আ পুনরুত্থান দিবসে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এবং will be ordered to put a soul into that picture. এটা আরেকটা অসম্ভব কাজ। যে ছবিটা সে আঁকছে, যে যে আপনার প্রাণীর ছবি সে আঁকছে, সেই প্রাণীতে জীবন দিতে বলা হবে তাকে। সেটাও সে দিতে পারবে না। অসম্ভব একটা ব্যাপার। মানে এই রকমের কাজগুলো কত গর্হিত এটা বোঝা যাচ্ছে এখান থেকে যে এমন কিছু তাকে করতে বলা হবে যেটা সে করতে পারবে না। যেটা অসম্ভব এবং না পারার পরিপ্রেক্ষিতে তাকে আরো কঠোর শাস্তি দেওয়া হবে। যে মানে তাহলে তুমি এরকম কেন করছিলা? তুমি যদি এরকম করতে না পারো তাহলে তুমি এরকম কেন করছিলা? তুমি যদি প্রাণ দিতে না পারো তাহলে তুমি আল্লাহর সাথে আল্লাহর একটা রিল্ম বা আল্লাহর আ একটা ডমিনিয়ন যদি আমরা বলি, তার রাজত্ব যেটা বা তার কাজ যেটা সেটাতে তুমি তাইলে কেন শরিক হইতে চাইছিলা বা সেরকম একটা ভাব করতে চাইছিলা যে ইউ ক্যান আলসো ডু ইট। এই সেন্সটা আসে আরকি ছবি আঁকার ব্যাপারটাতে বা ওই অন্য যে ব্যাপারটা যে স্বপ্ন বানায় বনা সেটাতেও আসে। which he will not be able to do এখানে শেষ হাদিস, বুখারীর হাদিস। এরপরে বলতেছেন যে এই destructive habit কমন একটা হ্যাবিট। মানুষের বিশেষ করে দেখবেন রাস্তাঘাটে। এটার উল্টাটা কি? যে আপনার যেটা কনসার্ন না আপনি সেটা থেকে দূরে থাকেন। আপনি বাসে, ট্রেনে বা রাস্তায় দাঁড়ায় একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন। একটা লোক পাশ দিয়ে যাইতেছে, none of his business সেও দেখবেন একটু স্লো হয়ে গেল বা একটু দাঁড়ায় একটু শুইনা তারপরে গেল। অথবা পারলে একটা ফোড়ন কেটে গেল এক কথায়। এই সমস্ত জিনিসগুলো আসবে। তো বলতেছেন যে এই destructive habit টা মানুষ মানে এটাকে মানে তেমন একটা হার্মফুল মনে করে না। Or listening to people's private conversation without their knowledge and permission এটাকে বা কান পাতাকে আর এখন মানুষ তেমন একটা গর্হিত ব্যাপার মনে করে না। যেজন্য তারা এটা করে থাকে। আর রাষ্ট্রযন্ত্র বা এরা তো আমাদের কোনো প্রাইভেসি রাখে না। আমি খুব অবাক হয়ে যাই যে আমার মনে হয় মাঝে মনে হয় যে 100% কল বোধহয় আমাদের রেকর্ড করে। কারণ এই যে যারা পলিটিক্যালি ইম্পোর্টেন্ট ধরেন তাদের কথা হয়তো আমরা মনে করলাম যে খুব ইম্পোর্টেন্ট বা খুব তাদের। কিন্তু আমরা দেখি যে বেশ অর্ডিনারি মানুষ যারা, অর্ডিনারি বলতে পলিটিক্যালি ইনভলভ না যেসব মানুষ। অ্যা মানে ধরেন এই যে মতিউর যে লোকটা আপনার এনবিআর এর লোক ছিল বোধহয়। অ্যা শত কোটি টাকা সে বানাইছে। তার ২ টা ওয়াইফ আছে। আবার তার অফিসের একটা সো কল্ড কোট আনকোট গার্লফ্রেন্ড আছে যার সাথে সে কথা বলে। সেই রেকর্ডিং গুলাও কে বা কাহারা ফাঁস করছে। তার মানে এই রেকর্ডিং গুলো করা হয়। আমার তো এখন মনে হয় 100% কল রেকর্ড করা হয়। আমেরিকাতে একসময় সেপ্টেম্বর 11 পরে যেটা নিয়ে খুব মাতামাতি হয়েছিল যখন আমেরিকান সিটিজেনরা টের পাইছিল যে তাদের কলগুলো তাদের অজান্তে রেকর্ড করা হচ্ছে এবং সর্ট আউট করা হয়। বাংলাদেশ বোধহয় সেই একই জিনিস করে আরকি। মানে আনটিল ভেরি রিসেন্টলি অন্তত করছে। কারণ মতিউর যে এমন তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না বা এমন কোনো রাষ্ট্রযন্ত্রের উপরে বসে আছে কোনো লোক তাও না। কিন্তু সে তার গার্লফ্রেন্ড এর সাথে কি কথা বলছে সেটা গার্লফ্রেন্ড বা রক্ষিতা যাই বলেন সাইড লাইনে সেটা একটা রাষ্ট্রের রেকর্ড করার মতো ইম্পোর্টেন্ট কি ব্যাপার হতে পারে? এটা জাস্ট 100% হয়তো রেকর্ড করে। যখন খোঁজ পড়ছে তখন কেউ একজন সেটাকে বের করে দিছে, সর্ট আউট করে দিছে যে আচ্ছা এর এটা পাওয়া গেছে। বা এই নাম্বারের এগেইনস্ট এটা পাওয়া গেছে। আপনারা এটা মনে রাখবেন সবসময় টেলিফোন কনভারসেশন এ। এমনকি ব্যক্তিগত কনভারসেশন এ ফ্যামিলি ব্যাপারগুলো অনেক সময় থাকে না আমাদের যেটা আ খারাপ কিছু না। কিন্তু আমরা চাই না যে এটা অন্য কেউ জানুক। একটা ডিভোর্স এর ব্যাপার, একটা দাম্পত্য কলহের ব্যাপার বা অন্য ধরনের একটা ব্যাপার। সেগুলাও আপনারা as much as possible অন্তত ফোনে বলাটাকে এভয়েড করবেন। কারণ আমি তো এখন খুবই ডিস্টার্বড ফিল করি যে এরা
মানে কোন পর্যায়ে গেছে? যে মানুষের একেবারে আরো কত আরো দেখবেন যে আরো অনেক পাবেন আপনি যে আ আরো অনেক আনইম্পোর্টেন্ট মানুষদের কথা বা যাদের কথা আসে না। ন্যাশনাল সিকিউরিটির সাথে কোন ব্যাপার নাই বা আ আ সামরিক ইসের সাথে কোন ব্যাপার নাই। সামরিক তথ্য আদান-প্রদানের সাথে কোন ব্যাপার নাই। সেসব মানুষেরই দেখবেন সমস্ত কলগুলা আ হুবহু আপনাকে শোনায় দিতেছে। কে কার সাথে কি কথা বলছে। আচ্ছা আসেন তারপর একটু আগাই আমরা। This happens mostly to people who are not content with their situation or people who are overly suspicious about what others think of them. ২ টা কথা বললেন। এইসব কোন মানুষরা করে? কোন মানুষরা করে? যারা নিজেদের অবস্থা নিয়ে বা নিজেদের আ মানে যে আ বাস্তবতার ভিতর সে আছে সেটা নিয়ে যে সুখী না, যে কনটেন্ট না, যে পরিতৃপ্ত না। সে মনে করতেছে যে তার মানে আ তার কথা কেউ বলতেছে অথবা তার এগেইনস্ট এ কেউ কিছু বলতেছে। অথবা একটা কিছু শুনলে সে একটা অ্যাডভান্টেজ পাইতে পারে। বা অন্যরা বুঝি তারে নিয়েই কথা বলতেছে। এই সমস্ত জিনিসগুলো আসে। এই যে overly suspicious about what others think of them বা অন্যরা তার সম্বন্ধে কি ভাবে, কি চিন্তা করতেছে এটাও সে শুনতে চায়। বা এটাও করতে চায়। এটা পার্সোনাল লেভেলে বলতেছি। আর স্টেট লেভেলে আমি পলিসি জানি না যে এই মতিউরের কল রেকর্ড কেন করতে হবে? মানে এটা তো আসলে অ্যালার্ম রেইজ করতে হলে তো তারা আগেই করত। প্রিভেন্টিভ কিছু হলে তারা আগেই করত। বা যদি ধরেন আ মানে রাষ্ট্রীয় সম্পদ লুট করতেছে কেউ, সেইজন্য যদি তারা সেই কলটা রেকর্ড করে থাকতো তাহলে তো অ্যাকশন হইতো। কোন অ্যাকশন হয় নাই। অ্যাকশন তো হইছে অ্যাক্সিডেন্টালি যখন তার ছেলে ৳১৬,০০,০০০ না কত দিয়ে ছাগল কিনছে বাপেরে দিবে বলে, গিফট দিবে বলে। তখনই এই মানে সাংবাদিকরাই বলেন আর ওই অন্যান্য যারা ইউটিউবার বা যারা এসব করে সোশ্যাল মিডিয়াতে যারা করে অ্যাক্টিভিস্ট তারা আস্তে ঠিক করতে ওই পর্যন্ত গেছে। তো রাষ্ট্রের যদি কোন ইন্টারেস্ট থাকতো বা রাষ্ট্র যদি প্রিভেন্ট করতে চাইতো তাকে তাহলে বহু আগেই করত। তার এই যে শত বা হাজার কোটি টাকা পর্যন্ত বসে থাকতো। সেটা আরকি বলতেছি আমি যে আমি কোন পারপাস দেখি নাই। আচ্ছা এরপরে বলতেছেন overhearing statements that are not one's concern may lead to devastating results because one does not clearly understand the discussion taking place. এইটাও একটা বিপদের ব্যাপার। কারণ আপনি একটা খন্ডিত অংশ শুনলেন। খন্ডিত একটা বাক্য বা একটা কনভারসেশন একটা অংশ শুনলেন। শুনে কিন্তু আপনি আ আপনার কনসার্ন ছিল না এটা। কিন্তু আপনি এটাকে নিজের কাঁধে নিয়ে নিলেন বা নিজে একটা অ্যাজিউম করলেন যে এটা তো একটা কিছু করতে হয়। অথচ আপনি হয়তো জিনিসটা বোঝেনই না। এটা কত আমরা দেখি এরকম কত ঘটনা দেখি আমরা যে আমরা একটা অংশ শুনছি, শুইনা মনে করছি এরকম। হয়তো কখনো এই কথাটা প্রসঙ্গ তুলে আরেকজনকে চ্যালেঞ্জ করছি। সে বলছে, "না আমি তো এই প্রসঙ্গেই কথা বলি। মানে আমি তো এই কথাটা এই প্রসঙ্গেই বলি নাই। আমি তো ওই প্রসঙ্গে বলছি।" এরকম অনেক দেখা যায়। এবং এটা একটা বলতেছেন যে ডিস্ট্রাকটিভ হইতে পারে। আ ডেভাস্টেটিং রেজাল্ট হইতে পারে এদিক থেকে। আপনার সাথে আপনি সম্পর্ক বন্ধ করে দেন। তার মুখ দেখা-দেখি বন্ধ। তারে সালাম দেন না বা তার দিকে তাকান না। বিকজ আপনি অ্যাজিউম করে নিছেন যে ওই কথাগুলো সে আপনার ব্যাপারেই বলতেছিল। অথচ কিন্তু আপনার ব্যাপারে বলে নাই। To complete the half-heard conversation, one is forced to make a so-called intelligent guess by drawing one's conclusion. এটা ডেঞ্জারাস ব্যাপারটা। যে আপনি অর্ধেক শুনলেন আর বাকি অর্ধেককে আপনি আপনার মনের ভিতরে রচনা করলেন। একটা স্টোরি হোক বা একটা পিকচার আপনি রচনা করলেন। করে আপনি সেটা দিয়ে ইন্টারপ্রেট করার চেষ্টা করলেন যে তাইলে বোধহয় এইজন্য এরকম বলছে বা এইজন্য এরকম বলছে। এই ব্যাপারটা ঘটে। বাকিটা তো আপনি তো শোনেন নাই। আগা মানে পারসন টাকে ধরেন বলতেছে যে, "দেখছো কি করল? ঐদিন কি করছিল দেখছো?" এখন আপনি ঐদিন কি করছিল আপনি জানেন না যে ওই দিনটা কোনটা কার প্রসঙ্গে বলতেছে সেটাও জানেন। আপনার যদি মনে কমপ্লেক্স থাকে আপনি অ্যাজিউম করলেন আপনার সম্বন্ধে বলতেছে। তারপরে আপনি ওই দিনটাও আপনি চিন্তা করেন যে পসিবলি ওই দিন যে আমি এটা করছিলাম। মানে বাকি স্টোরিটা আপনি বানায় নিবেন। এইটা। এবং পরে দেখলেন যে মোটেও সেটা না ব্যাপারটা। মোটেও তা হয় না। গতদিনের হালাকায় আমি একজনের কথা বললাম না যে একজন আ মহিলার কথা বললাম যে মানে কি পরিচারিকা, গৃহ পরিচারিকা, ছুটা বেটি আরকি সোজা কথা।
উনি খুবই ইন্টিগ্রেটিভ বা খুবই মানে শান্তশিষ্ট একজন মানুষ। এক্সট্রা কথা বলে না। কোন কিছুতে এক্সট্রা ইন্টারেস্ট নেয় না বা আছে না কিছু মানে খুব, খুব মানে সিনসিয়ারলি তার কাজ করে যায়। কোন রকম ইসে নাই। আ ঢং-সঙে নাই আরকি। সেই মহিলা সম্বন্ধে একজন অ্যাজিউম করলেন যে বা মনে করলেন, সন্দেহ করলেন যে সে হয়তো একটা একটা অ্যামাউন্ট অফ টাকা চুরি করছে। এই যে ব্যাপারটা এরপরের মানে আ বাকিটুক কনক্লুশন মানে কি, কি পসিবিলিটি এগুলা কিন্তু মনের ভিতরের থেকে যিনি সন্দেহ করতেছেন তিনি সেগুলা রচনা করতেছেন। যে তাইলে বোধহয় এই সময় করছে বা ঐদিন এই চাবিটা এখানে রাখা ছিল তাহলে ওই সময় করছে। মানে এগুলো সবই বানোয়াট। সবই গেস ওয়ার্ক। আচ্ছা। এরপরে বলতেছেন, "During the process ill feelings and even hatred creep in between friends" এবং এটা করতে গিয়ে বন্ধুদের ভিতরে এমনকি মনোকষ্টই হয় এবং মানে ঘৃণা ছড়ায় পড়ে। একের এগেইনস্ট এ আরেকের ঘৃণা ছড়ায় আরেকজনের ঘৃণা ছড়ায় পড়ে। Followed by gossip and reciprocal vilification আপনি যার সাথে রোজ হেসে কথা বলেন, যখন একদিন মুখ ফিরায় নিলেন, তখন এটা হয়তো অন্যজনও reciprocate করবে। অন্যজনও ভাববে যে এত ফুটানির কি আছে? আমি কি করলাম? অথবা আমাকে অবজ্ঞা করল। ঠিক আছে আমিও মানে and so on আরকি চলতে থাকে সেটা বলতেছে। এরপরে বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় তিরমিজির একটা হাদিস, রিলায়েবল হাদিস বলতেছেন। সেটা হচ্ছে the burden of what is said by two who vilify each other is upon the one who initiated it. যখন একজন আরেকজনকে vilify করে মানে তাকে তার চরিত্র নষ্ট করে। ভিলেন থেকে আসছে কথাটা। ভিলেন আছে না? ওইখান থেকে vilify মানে তাকে ভিলেন বানায় বা তাকে দুষ্ট চরিত্র বানায় বা তার চরিত্র হরণ করে। একজন আরেকজনের যখন। তাইলে বার্ডেনটা কার উপর আসে? এটার দায়-দায়িত্ব কার উপর আসে? বোঝাটা কার উপর আসে? পাপটা কার উপরে আসে? যে ইনিশিয়েট করে। যে ১ম ইনিশিয়েট করলো, যে ১ম বলল বা মুখ ঘুরায় নিল। নিষেধ করা মানে কি? মানে আ যখন একজন মুখ ফিরায় নিল আরেকজনের কাছ থেকে অহেতুক। গটগট করে চলে গেল, তাকাইলো না বা সালাম করল না বা সালাম করলে উত্তর দিল না। তার মানে কি? সে নিষেধ করল। তারপরে আরেকজন তখন আ সেটার উপযুক্ত আনসার দিতে গিয়ে উনিও মুখ ফিরায় নিলেন, উনিও করলেন। মানে এই চলতে থাকলো। রেসিপ্রোকাল যেটা বলছেন একটু আগে। এটার বার্ডেন আসবে কার উপর? বা বোঝা আসবে কার উপর? গুনাহটা কার হবে? যিনি ইনিশিয়েট করছেন, শুরু করছেন যে। আচ্ছা। তারপরে বলতেছেন, "As long as the one who was wrong does not transgress" যতক্ষণ পর্যন্ত না যার এগেইনস্ট এ ১ম আ যাকে ১ম ভিলিফাই করা হইছে, সে যদি সীমা লঙ্ঘন না করে। অর্থাৎ ধরেন কথার কথা আ তার দিকে তাকায় নাই অথবা তাকে সালাম করে নাই অথবা তাকে মুখ ফিরায় নিছে। এটার ইনিশিয়েট করছে একজন। আরেকজন আছে জাস্ট এটার সমান, সমান করল যে আচ্ছা ঠিক আছে উনি কথা বলতেছে না তাহলে আমিও বললাম না বা আমি মুখ ফিরায় নিলাম। কথার কথা। মানে একটা কিছু যে অ্যাকশনটা সমান বা কম সেই পর্যন্ত দোষটা সব হবে ১ম জনের যে শুরু করছে কিন্তু যদি উনি সীমা লঙ্ঘন করেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, যতক্ষণ পর্যন্ত ২য় জন সীমা লঙ্ঘন না করে। অর্থাৎ সে দেখা গেল একটা থাপ্পড় মাইরা দিল ১ম জনকে। "তুই বেটা আমার সাথে এরকম ব্যবহার করতেছিস।" এটা হলো সীমা লঙ্ঘন করা। যতক্ষণ পর্যন্ত সীমা লঙ্ঘন করতেছে না ২য় জন তার যে মাজলুম, ততক্ষণ পর্যন্ত সমস্ত গুনাহগুলো বা সমস্ত দায়ভারটা ১ম জনের হবে যে এটা শুরু করছে তারা। আচ্ছা। এরপরে বলতেছেন যে ১ম হাদিসটার কথা বলতেছেন যে, এই আড়ি পাতা eavesdropping যেটাকে আমরা বললাম, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাথে তুলনা করছেন? দা মানে সেম লেভেল অ্যাজ artists who try to imitate Allah's creation by drawing things that contain a soul যারা আল্লাহর সৃষ্টিকে রেপ্লিকেট করতে চায়। হ্যাঁ? আ মানে আবার আবার সৃষ্টি করতে চায় বা 2nd টাইম আবার রিপ্রেজেন্ট করতে চায় বা 2nd টাইম আবার ওইটাকে আ সৃষ্টি করার একটা প্রবণতা থাকে তার ভিতর যে আমি রেপ্লিকেট করলাম এটাকে বা আমি এটাকে কপি করলাম এই সেন্স। যেগুলার সোল আছে, যেগুলার প্রাণ আছে, প্রাণী আরকি। লাইক অ্যানিমালস অর হিউম্যান বিং। এটার সাথে তুলনা করছেন আল্লাহ রাসূল। মানে এটা খুবই গর্হিত একটা পাপ। ছবি আঁকা আপনি জানেন ইসলামে বিশেষ করে আ প্রাণী বা ইমেজ বা ছবি
দ্যাট ইনক্লুডস যত রকম ভাস্কর্য থাকবে, থ্রি ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, মূর্তি থাকলে থ্রি ডাইমেনশনাল, বা আরো যা কিছু আছে আমাদের দেশে বা আমাদের ড্রয়িং রুম গুলাতে অনেক শোপিস দেখা যায়, যেগুলা একটা বকের বা পেলিক্যান বা একটা ভাল্লুকের, বা আমি আরো অনেক অনেক রকমের দেখছি, যার যেটা শখ আর কি। এমনকি এক ডেন্টিস্টের কাছে আমি যাইতাম, ওইখানে শেখ মুজিব এবং নেতাজি সুভাষচন্দ্র ইসের বোস, তাদের দুইজনের ক্রিস্টাল কাচের এই আবক্ষ, এই ছোট ছোট আহ, মূর্তি যাই বলে, সেটা ছিল তারই। সে মুসলমান, সে কিন্তু রাখছে শ্রদ্ধা করে, বা খুব মানে দেশপ্রেম বা বাঙালি প্রেম যাই বলে সেই সেন্সে। তো বলতেছেন যে এইটার সাথে এটা খুব গর্হিত একটা আগেই বললাম যে আহ আল্লাহর রিলমে পদার্পণ করার চেষ্টা করা, বা আল্লাহর যেটা খাস সৃষ্টিটা, ফ্যাশনটা, খালিক যেটা বলি আমরা, আল্লাহর একটা নাম তো খালিক, ফ্যাশনার, ডিজাইনার, সেই জায়গাতে শেয়ার করার একটা প্রবণতা। আর বলেও তো ওরা সৃষ্টি বলে না, আপনারা দেখবেন যে এ, এটা একটা অপূর্ব সৃষ্টি, মানে সৃষ্টি বলে তারা। এই যখন তারা ছবি আঁকে বা ই করে, কাজ বলে কখনো, কখনো সৃষ্টি বলে, অপূর্ব বলে, অদ্বিতীয় বলে, আউযুবিল্লাহ। তো এই ব্যাপারটা, এইটার সাথে আল্লাহ রসুল আড়ি পাতাকে ই করছে, তার মানে আড়ি পাতা কত গর্হিত এটা বোঝাতে গিয়ে লেখক বলতেছেন। Such people claim the power to create, when indeed Allah is the sole creator, যেটা আমি বলে ফেললাম আর কি, of heavens and the earth and all that exists in the creation. ওইরকম মানুষ সৃষ্টি করার সৃষ্টি শৈলী একটা কথা আছে, সৃষ্টি করার একটা একটা তৃপ্তি লাভ করে, বা একটা অনুভূতি লাভ করে, বা ক্লেম করে, বলে এটা আমার, এটা আমার তৈরি, এটা আমার সৃষ্টি, বা আমি আমি করছি এটা। অথচ এই মহাবিশ্বে বা যা কিছু মানে সারা সারা মানে যা কিছু এক্সিস্ট করে, আল্লাহ ছাড়া বাকি যা কিছু এক্সিস্ট করে, তার একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। এখানে সূরা মুমিনুন 14 নম্বর আয়াত কোট করতেছেন। সো ব্লেসেড ইজ আল্লাহ, দ্য বেস্ট অফ ক্রিয়েটরস, ব্র্যাকেটে বলতেছেন দ্য মোস্ট স্কিলফুল এন্ড অনলি ট্রু ক্রিয়েটর, সত্যিকার সেন্সে একমাত্র সত্যিকার ক্রিয়েটর। এখন আমরা ধরেন একটা গাড়ি তৈরি করি, ম্যানুফ্যাকচার করি আমরা। এই ম্যানুফ্যাকচারের জ্ঞান, এই ম্যানুফ্যাকচারাল ম্যাটেরিয়াল, এই ম্যানুফ্যাকচারের ডিজাইন, সবকিছু, অথবা অনেক কিছুই হচ্ছে আমরা অন্যের কাছ থেকে ধার করি, অন্যের কাছ থেকে নেই। আল্টিমেটলি আপনি দেখবেন সবকিছু আল্লাহর কাছ থেকে আসে। এজন্য আমরা আলহামদুলিল্লাহ বলি, যে কোনো ভালো কিছু দেখলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসাটা প্রাথমিকভাবে আল্লাহর প্রাপ্য। এই যে প্লেনে বা গাড়িতে চললে যে সুবহান আল্লাজি সাখারা লানা হাজা আমরা বলি না, এই যে দোয়াটা পড়ি আমরা, এটাতে অ্যাকচুয়ালি কি পড়ি আমরা? আমরা পড়ি যে আল্লাহ এটাকে আমি যে কন্ট্রোল করব, এই এই উইজডম, এই পাওয়ার, এই ইন্টেলেক্ট আল্লাহ আমাকে দিছে। তা নাইলে আমি control করতে পারতাম না। ঠিক না কথাটা? আপনি দেখেন একটা একটা ষাঁড়, বিশাল দেহি ষাঁড়, আপনার কোরবানির সময় ৩ জন ৪ জন মানুষ তাকে সোয়াইয়া জবাই করে ১ ঘন্টার ভিতরে রান্নার জন্য রেডি। এই যে উইজডমটা দিছে, কে দিছে না? আপনাকে কে তৈরি করছেন? কে দিছেন এই উইজডম? আল্লাহ দিছে, তাই না? এইজন্য আমরা সবকিছুতে আলহামদুলিল্লাহ বলি। এবং এইজন্য আমরা অ্যাবসোলিউট সেন্স এ বা রিয়াল সেন্স এ ক্রিয়েটর কথাটা কোন মানুষের বেলায় বলি। আর যদি বা বলিও, সেটাতে অলওয়েজ অ্যাজিউমড যে এটা ওই অ্যাবসোলিউট সেন্স এ ক্রিয়েটর না। এটা হচ্ছে যা কিছু আছে, আল্লাহ যা দিছেন, আমার মস্তিষ্ক সহ এই দুনিয়াতে যে মেটাল ম্যাটেরিয়াল দিচ্ছেন, সেগুলা একটাও আমার তৈরি না, একটাও আমার চিন্তার খোরাক না। সবকিছুকে আল্লাহ সৃষ্টি করছেন, এবং আমি সব করে একত্রে করে হয়তো একটা কিছু শেপ করলাম, একটা গাড়ি বানাইলাম, অথবা একটা এরোপ্লেন বানাইলাম, যাই বানাইলাম। তো সুতরাং আল্টিমেটলি অ্যাবসোলিউট সেন্স এ আল্লাহ ছাড়া কোন ক্রিয়েটর নাই। এইজন্য বলছেন, ব্র্যাকেটে বলছেন ট্রু, আ আ এর আগে বললাম না আমরা যে সত্যিকার সেন্সে আল্লাহ হচ্ছেন মাত্র অনলি ট্রু ক্রিয়েটর, ব্র্যাকেটে লিখে দিয়েছেন। আচ্ছা। এরপরে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম aim to prevent the habit of eavesdropping from emerging and spreading in society by forbidding
two people from conversing privately to the exclusion of the third in a language that the third does not understand. দুইজন মানুষের তিনজন মানুষ ধরেন আছেন, একজনের একজনকে এক্সক্লুড করে দুইজন কথা বলতেছেন এমন ভাবে যে থার্ড আইদার ল্যাঙ্গুয়েজ হোক অথবা চাপা স্বরে হোক, দুইটাই আসবে এখানে। এমন ভাবে যে থার্ড জন বোঝে না, শোনে না, সেরকম করে কথা বলাকে নিষেধ করছেন আল্লাহ রাসূল। এটা তো একটা বিরাট অফেন্স আমি মনে করি। একটা জায়গায় অশান্তি ক্রিয়েট করার জন্য বা একটা জায়গায় একটা একটা সোসাইটিতে অথবা একটা গ্যাদারিং এ এটা খুব বড় একটা এনাফ একটা জিনিস। যে শুধু আপনি যদি এটা করতে পারেন যে ২ জন কথা বলবে, ৩ জন আছে ২ জন একটা কোণায় গিয়ে বা এমনভাবে কথা বলল চাপা স্বরে অথবা আরেকটা ল্যাঙ্গুয়েজে। এইজন্য কিন্তু জিনিসটা খুব অপছন্দনীয়। আপনি দেখবেন যে যারা একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানে, ধরেন অ্যারাবিক হোক বা ইটালিয়ান হোক বা আছে আমাদের ভিতরে মানে অনিচ্ছাকৃতও জিনিসটা করে। তখন আমি বলছি কাউকে আমি পয়েন্ট আউট করছি যে আপনার এটা উচিত হয় না। আমার বেলায় না আরেকজনের বেলায় বুঝতেছি যে থার্ড আরেকজন একই ধরনের লোক ধরেন। আমার আমার কনসার্ন তারা একই ধরনের মানুষ। একই ধরনের বলতে একই ইন্টারেস্ট গ্রুপ বা একই আ ওয়ার্কিং গ্রুপের মানুষ তারা। তো তখন দেখা গেল যে একজন কথা বলতেছেন বা ২ জন কথা বলতেছেন, থার্ড জন হা করে তাকায় আছে। সে বুঝতেছে না কি নিয়ে কথা হচ্ছে। একটা এমন একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে যে এটাকে আল্লাহ রাসূল নিষেধ করছেন। মানে এটা অনেক কিছু নষ্ট করে দিতে পারে বা একটা বড় ধরনের একটা ফিতনা সৃষ্টি করতে পারে। Even when the third person does understand, the fact that she or he has been left out of the conversation. ১ম এ বলছেন যে বোঝে না। বোঝে না বলতে ১ম এ ল্যাঙ্গুয়েজ এর কথাই বলছেন। কিন্তু ল্যাঙ্গুয়েজ ছাড়াও যে আপনি ৩ নাম্বার জনকে এই লাস্টে বলতেছেন, ৩ নাম্বার জনকে আপনি এক্সক্লুড করলেন। সে বোঝে ল্যাঙ্গুয়েজটা। ধরেন আমি বাংলায় কথা বলতেছি কিন্তু আমি চাপা স্বরে বলতেছি। আমি একটা কোণায় গিয়ে বলতেছি বা কানে বলতেছি। The fact that আচ্ছা গেল। may tempt him or her to listen in তখন তার ভিতরে যে থার্ড তার ভিতরে একটা টেম্পটেশন আসতেই পারে যে কি বলতেছে আমারে নিয়ে বলতেছে কথাগুলো একটু শুনি তো একটু শুনে দেখি তো। ইট ওয়াজ ন্যারেটেড দ্যাট এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা একটা আসতেছে, হাদিস আসতেছে। বুখারী মুসলিমের হাদিস। ইফ ইউ আর 3 আপনারা যদি ৩ জন থাকেন কোথাও, 2 should not converse privately to the exclusion of the third ২ জন ৩ নাম্বার জনকে বাদ দিয়ে কোন রকম কনভারসেশন করবেন না। মানে কোন রকম কথোপকথন করবেন না, কথা বলবেন। ঘোড়ায় নিয়ে গিয়া হোক, কানে হোক বা আস্তে হোক বলবেন। আনটিল সাম আদার পিপল জয়েন যতক্ষণ না আরো কিছু মানুষ ওইখানে আসে। ধরেন একটা সমাবেশ বা একটা জায়গায় ১০ জন মানুষ আছে, হ্যাঁ? এর ভিতর ২ জন একটা কোণায় একটু কথা বলতেছে। এখানে কিন্তু আপনার মনে হবে না যে আপনাকে নিয়ে কথা বলতেছে। অথবা কি কথা বলতেছে একটু শুনি। এটা আপনার একটু টেনডেন্সিটা বা আপনার আর্জটা অনেক কম হয়। বড় সমাবেশ হয়। কিন্তু জাস্ট ৩ জন আছেন, এর ভিতরে একজনকে বাদ দিয়ে ২ জন কথা বলতেছেন। এই সময় পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ যার আছে তারও হয়তো কষ্ট লাগবে। তারও হয়তো মনে হবে যে আমাকে তারা এক্সক্লুড করলো। এমন একটা বিষয় মানে আমাকে তারা তাদের যোগ্য মনে করলো না অথবা তাদের ফ্রেন্ড মনে করলো না। বা ধরেন ৩ জনই ফ্রেন্ড তার মনে করলো ওরা একজন আরেকজনকে আমার চেয়ে ক্লোজার ফিল করতেছে। আমি তো ছোটবেলা থেকে একই সাথে বড় হইছি। তারা তাদের ভিতর নিজস্ব একটা আছে। কিছু ব্যাপার আছে যেগুলো তারা আমাকে এক্সক্লুড করতেছে। আপনার খুবই মন খারাপ লাগতে পারে বা লেফট আউট মনে করতে পারেন। খুব স্বাভাবিক। সমাজে দেখা যায় এটা। এটা কমন একটা এক্সপেরিয়েন্স আমার মনে হয় সবাই জীবনে কখনো না কখনো ফিল করছে। তো বলতেছেন যে বিকজ দ্যাট উইল মেক হিম স্যাড এই যে কথাটা বলছেন। কেন? মানে আর কোন মানুষ আসা পর্যন্ত বলবা না। আনটিল বলছেন না? আনটিল সাম আদার পিপল জয়েন হিম আরো কিছু মানুষ না আসা পর্যন্ত বলবা না কথা ওইভাবে। কেন বলতেছেন? বিকজ দ্যাট উইল মেক হিম স্যাড। থার্ড পারসন যাকে এক্সক্লুড করলেন তার কষ্ট হবে, তার দুঃখ হবে, তার মনটা কষ্ট পাবে যদি ব্যাপারটা এরকম করেন। আমরা ফিল করি না আমরা কিন্তু একটু চিন্তা করলে দেখব যে আমাদের সবার লাইফে কখনো না কখনো এরকমের ব্যাপার ঘটছে। কখনো না কখনো আমরা এই সিচুয়েশনটা ফেস করছি। হয়তো কেউ বেশি করছি,
কিছু, কিছু মানুষ থাকে যারা ভার্সেটাইল, যারা খুব আ আ মানে কি বলবো ভোকাল বা যারা খুব সোশ্যালাইজ করে। তারা হয়তো অনেকের সাথে একটা ভালো সম্পর্ক রাখে। কিছু, কিছু মানুষ থাকে যারা একটু ইন্ট্রোভার্ট। তারা হয়তো অত চৌকস না বা অত সবার সাথে befriending যেটাকে আমরা বলি সেটা করতে পারে না তারা। তাদের মনটা তো ডেফিনিটলি কষ্ট পাবে যে আমাকে এক্সপেক্ট করল বা এরকম। আমি আমি দেখছি এরকম জিনিস হইতে মানে বা এরকম জিনিসের কমপ্লেইন আমার কাছে করা হইছে সেটাও আমি দেখছি। আচ্ছা এরপরে বলতেছেন যে এখন যে ইনফরমেশন টেকনোলজির যুগ, তো এইগুলাকে অনেকেই তাদের পলিটিক্যাল ধরেন বা অন্য অপোনেন্ট তাদের এগেইনস্ট এ ইভেন আমরা এই আ সিনেমা জগৎ, চিত্র জগৎ বা ওই পাবলিক ফিগার যারা তাদেরকেও দেখি একজন আরেকজনকে vilify করে। এমনকি আলেমদের ভিতরে আমি দেখছি কখনো, কখনো নাউজুবিল্লাহ তাদের তো সমস্যা আছে যেসব আলেমরা এসব করে। কিন্তু করেন vilify করেন না কিন্তু তা না। তো বলতেছেন যে হাই প্রোফাইল পলিটিক্যাল ক্যাম্পেইন এ আমরা দেখতেছি হাই প্রোফাইল পলিটিক্যাল ক্যাম্পেইন এ যেসব জিনিসগুলো আমরা কোনদিন জানি নাই। ধরেন ফর এক্সাম্পল ইলিয়াস যিনি উনি ধরেন আসিফ নজরুল সম্বন্ধে কিছু কথা বললেন কয়েকদিন আগে। যেগুলো আমরা কোনদিন কল্পনাও করতে পারি। সত্যি হইতে পারে বা এটা কখনো এটা এক্সপোজ করাটা হয়তো জাতির স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে উপযুক্ত হইতেও পারে বা প্রপার হইতেও পারে। কিন্তু ধরেন তা যদি না হয়, জাস্ট টু উইন ওভার আদার পারসন ওভার দ্যা আদার পারসন অন্য অন্য মানুষের উপরে নিজেকে বিজয়ী করার জন্য বা অন্য মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য পলিটিক্যাল অপোনেন্ট কিন্তু প্রায়ই দেখি আমরা আমাদের তো মানে মিডিয়া ভর্তি এরকম জিনিস। এ তাকে, ও তাকে গোমর ফাঁস দেখান। এ কি বললেন? গোমর ফাঁস মার্কা মানে এইগুলো কত অশ্লীল হয়ে গেছে। মানে একটা মানুষ আরেকটা মানুষের সম্বন্ধে লিখতেছে অমুকের গোমর ফাঁস। শুনতে কত অশ্লীল লাগে। অথবা এটা কি বললেন? মানে চটকদার একটা দিল যাতে অনেক ভিউ হয়। আপনি ঢুকলেন, ঢুকে দেখলেন আসলে কিছুই না। অথবা একজনের ছবি দিয়ে একটা ক্রস দিয়ে দিল। বড় আলেম তার ছবি দিয়ে আমি দেখছি ক্রস দিয়ে দিল। বোঝা গেল যে মনে হলো যে উনি কত বড় একটা গহীন কিছু করছেন। আপনি যদি ভিতরে ঢুকেন, ঢুকে দেখলেন যে না উনাকে আরেকজন কেউ বলছে যে উনি ভুল কিন্তু আসলে উনি ভুল। এরকম একটা ইয়া। যাই হোক, these include তো বলতেছেন যে হাই প্রোফাইল পলিটিক্যাল ক্যাম্পেইন এ এগুলো হয়। ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে। ক্যারেক্টার অ্যাসাসিনেশন মানে হচ্ছে চরিত্র হরণ যেটাকে আমরা বলি বা চরিত্র হত্যা। মানে এমনভাবে ড্যামেজ করলো আপনার যে আপনার আর মানে আপনার মুখ দেখানোর কোনো থাকলো না। টিভিতে আপনার মানে কারোকে মুখ দেখানোর থাকলো না। আনফরচুনেটলি এগুলা মুসলিম দেশের এই স্পাই এজেন্সি গুলাও করে থাকে। আমি পাকিস্তানি এক ফলো করতাম একসময় ইমরান খানকে যখন জেলে নিল বা আগে পরে ইমরান খান যখন খুব চেষ্টা করতেছে আ মানে আবার গণতন্ত্র সো কল্ড কোট আনকোট গণতন্ত্র ফিরায় নিয়ে আসার জন্য। তো তখন আজম সোয়াতি বলে উনার দলের একজন লোক ছিলেন। তিনি বোধহয় আ স্পিকার ছিলেন কোন ওদের একটা হাউসে। মানে ওদের তো আপার হাউস, লোয়ার হাউস আছে। তো আপার হাউসের ছিলেন বোধহয় স্পিকার ছিলেন। 70 প্লাস তখনই বয়স উনার। উনি তো একেবারে ক্যামেরাতে কাইন্দে দিছেন। কাইন্দে দিয়ে আল্লাহর কাছে বিচার দিছেন। কারণ উনি কোন একটা রেস্ট হাউসে উনার ওয়াইফ সহ ছিলেন। বয়স্ক মানুষ উনার ওয়াইফ সহ ছিলেন। বুঝতেই পারতেছেন যে এটা এমন কোন মানে আ সিনেমার ছিল না। নিজের ওয়াইফকে নিয়ে ছিলেন। কিন্তু সেখানেও তাদের প্রাইভেট ফটো এই এই তাদের স্পাই এজেন্সি গুলা আইএসআই বা এরা করছে, ছবি তুলছে, তুলে রাখছে। কোন একটা সময় যখন উনাকে সাইজ করার প্রয়োজন মনে করছে, আজম সোয়াতি উনার নাম আপনারা সার্চ দিলে পাবেন। তখন করছে কি সেই ছবি এমনভাবে সার্কুলেট করছে যে তার নিজের মেয়ের হাতে ইয়ে পড়ছে। এবং উনি অন রেকর্ড ক্যামেরায় কাঁদছেন। কাইন্দা আল্লাহর কাছে বলছে যে, "আল্লাহ তুমি আমাকে যারা এইভাবে মানে জমিনের উপরে মাটিতে মিশায় দিছে আমাকে যারা, দুনিয়াতে বেঁচে থাকতে আমাকে যারা মেরে ফেলছে, তুমি তাদেরকে" মানে খুবই অসহায় একজন বাপ, খুবই অসহায় একজন হাসব্যান্ড। আদারওয়াইজ খুব সম্ভ্রান্ত পরিবারেরই। এমন না যে উনি কোন রক্ষিতা বা কোন প্রস্টিটিউট এর সাথে কোন কিছু করছেন তা না। কিন্তু তারপরেও তাকে মানে ভেউ, ভেউ করে কাঁদতে দেখছি যে এইভাবে। তো এই জিনিসগুলো নতুন মুসলিম ওয়ার্লড এ আমি আগে শুনি নাই। ইদানিং খুবই শুনি। আমাদের দেশেও শুনতেছি, দেখতেছি। প্রায়ই দেখি আমাদের দেশে।
চরিত্র হরণ যেটা। এবং মানে স্পাই এজেন্সি গুলাও করে, আবার এমনি এমনি অন্যরাও করে। আর পাকিস্তানেও দেখলাম যে এই ব্যাপারে আমি জানি না সিন্স when they started। আমার এটা ধারণা ছিল না যে আমাদের স্পাই এজেন্সি গুলো মুসলিম দেশের যে মানে মানুষের এইরকম প্রাইভেট স্ফেয়ার ইন্টারফেয়ার করে। যাই হোক, এরপরে বলতেছেন যে these include spying and digging into the history of one's opponent as well as eavesdropping by monitoring correspondence এবং কি conversations even in people's bedroom। এই যেটা বললাম আজম সোয়াতের কথা যেটা বললাম, যে এইগুলোর ভিতরে স্পাইং, ডিগিং ইনটু হিস্ট্রি, তার অপোনেন্টের কি ছিল, কখন কি করছে না করছে, অ্যাজ ওয়েল এজ ইভসড্রপিং মানে আড়ি পাতা যে খালি আসলেই ব্যর্থ হবে তা না, ফোনের ভিতরে ফোন ট্যাপিংটাও আড়ি পাতা, তাই না? ফোন ট্যাপিংটাও আড়ি পাতা। বাই মনিটরিং করেসপন্ডেন্ট, ইভেন সাধারণ মানুষরা পর্যন্ত করে আজকাল। সাধারণ মানুষরা আপনার অজান্তে আপনার কলটা রেকর্ড করে ফেলে। আমাকে অনেকে সাবধান করছে যে দেখেন কেমনে বোঝা যায় সেটা বলছে যে দেখেন এরকম এরকম করে বোঝা যাবে যে কল রেকর্ড করতেছে, বা এই আলামত পেলে বুঝবেন যে কল রেকর্ড করতেছে, এই হইলে কি হইলে না হইলে। তো মানে সাধারণ মানুষরা করে, কারোর সাথে একটা কথা বলতেছে, কি বলল, কি বলছিল ওই দিন, এটা একটা রেফারেন্স নেওয়ার জন্য বাস আপনাকে না জানে আপনি কল রেকর্ড করছেন, সেগুলো সবই এই একই ক্যাটাগরিতে হয়। আর আপনি একটা কথা বলতেছেন কাউকে ইন প্রাইভেট, যখনই সে রেকর্ড করলো এটা আর প্রাইভেট থাকলো না, এটা কিন্তু পাবলিক হয়ে গেল, যে কোনো সময় সে ইসে দিয়ে দিবে, ফেসবুক হোক বা অন্য যেগুলা মিডিয়াম আছে সেগুলা দিবে, এক্স আরো কি কি, এবং এটা পাবলিক হয়ে গেল এবং আপনার একটা ব্যক্তিগত কারবার হতে পারে, বা আপনার একটা প্রায় দেখবেন মানুষ করতেছে অজান্তে, আপনি আপনি জানেনও না আপনার কল রেকর্ড, এগুলো সব একই জায়গায় পড়ে। এই জন্য ফোনে কথা বললেও খুব সাবধান। এবং ছবি টবি তো অবশ্যই আমাদের আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্র্যাকটিসে কমিউনিটিতে এটা বলার কোনো দরকার নাই, তারপরেও বলতেছি যে খুবই সাবধান, মানে ইটস আউট ইন দা ওপেন, এটা মনে রাখবেন যে মানে এক মুহূর্তে তারা চাইলে, যারা এসব করে তারা ৭৫০ কোটি মানুষের জন্য অ্যাভেলেবল করে দিতে পারে আপনার একটা কনভারসেশন বা আপনার একটা ছবি বা আপনার একটা কোন একটা কথা যেটা আপনি তাকে ট্রাস্ট করে বলছেন, কিন্তু সে ট্রাস্টটা রাখেন। তো বলতেছেন যে included in eavesdropping is for a husband or wife to wake up at night to go through his her spouse's mobile phone to read text messages. This create unnecessary friction and, in the home। এই আগেরটা বললেন by monitoring মানে even people's bedroom বলছেন আগেরটা, eavesdropping by monitoring correspondence and conversations even in people's bedroom, যেটা আমি আজম সোয়াতি সম্বন্ধে বললাম। এবং বয়স্ক মানুষ এবং তার বহু বৎসরের বিবাহিত স্ত্রীর সাথে উনি সেই রেস্ট হাউসে ছিলেন। এর ভিতরে উনারা বলতেছেন যে এই যে eavesdropping আড়ি পাতার ভিতরে, মানে একটা ভার্চুয়াল আড়ি পাতা বলতে পারেন আপনারা। মানে রিয়াল আমাদের ওই হাইটে যাইতেছে আর ওই কান পাচ্ছে, অথবা গ্রামে আছে যে বেড়ার ঘর হয়। বেড়ার ঘর বা টিনের ঘর হইলে ওখানে ফুটা থাকে। তো সেই ফুটাতে গিয়ে চোখ লাগায় অথবা কান লাগায়। সেই সবকিছু একই একই ইসের ভিতরে আসবে আরকি। উনি বলতেছেন যে যারা আ এই আড়ি পাতার ভিতরে এটাও থাকবে যে রাত্রে জায়গায় উঠা হাসব্যান্ড এর বা ওয়াইফ এর ফোনটা নিয়ে চেক করেন যে কি, কি মেসেজ আসছে, কে মেসেজ পাঠাইছে। এটাও একটা গর্হিত অপরাধ তার প্রাইভেট ইসে করা। আনটিল এন্ড আনলেস শক্ত কোনো এভিডেন্স থাকে তার, ইসলাম কিন্তু এটা নিয়ে আছে, রুলিং আছে। শক্ত কোনো এভিডেন্স আছে তার যে তার ওয়াইফ বা তার হাসব্যান্ড প্রমিসকুয়াস বা কি বলবো মানে এই আনফেথফুল কোন মানে কোন অন্য কারো সাথে রিলেশন আছে এবং এটা প্রুভেন। উনি শুধু ওইটার ফাইনাল রিটেন বা ছবি বা কোন একটা উনি জানেন যে এটা কনফার্ম। তো উনি চাচ্ছেন যে একটা দলিল করতে। এরকম কোন ছাড়া, কারণ ছাড়া হাসব্যান্ড বা ওয়াইফ এর ফোন, মেসেজ চেক করা এগুলো খুব গর্হিত একটা ব্যাপার। দেখবেন ইসলাম কিন্তু বলছে, নাজায়েজ বলছে। আচ্ছা, এরপরে আসেন। এরপরে বলতেছেন, worse than pouring of molten lead into ears of the eavesdropper is what was narrated by হুদায়ফা রাদিয়াল্লাহু আনহু। হুদায়ফা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আরেকটা হাদিসে যা বলা হইছে, সেটা কানের ভিতরে গলিত সীসা ঢালার চেয়েও বেশি বেশি খারাপ বা
বেশি সিরিয়াস। এই হাদিসটা হচ্ছে মুসলিমের হাদিস। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "দ্যা হ্যাবিচুয়াল ইভসড্রপার" মানে যার হ্যাবিটই হচ্ছে আড়ি পাতা, কান পাতা, আড়ি পাতা, গোপন কথা শোনা মানুষের। হ্যাবিচুয়াল যে অভ্যাস তার এটা। "will not enter paradise" মুসলিমের হাদিস এটা। যে যার অভ্যাস হচ্ছে আছে কিন্তু মানুষের। এটা গীবত যেমন মানুষের অভ্যাস আছে, এই চুগলখড়ি যেমন মানুষের অভ্যাস আছে। আপনি এমন মানুষ আছে যাকে আপনি বললেন যে এই কথাটা কাউরে বইলো না। এই কথা যদি বলে তাকে কিছু বলেন তাইলে এটা ফাস্টেস্ট ওয়ে হচ্ছে যে সারা গ্রামে বা সারা পাড়ায় ছড়ায় দেওয়া। জাস্ট আপনি একবার তারে বলবেন, "তোমাকে বললাম এই কথাটা কাউরে বইলো না।" দেখবেন সে গিয়ে বলতেছে। এগুলো কিন্তু হ্যাবিচুয়াল হয়ে যায়। এইজন্য হ্যাবিচুয়াল কথাটা বলছি। একবার কেউ ধরেন কোন একটা জায়গায় ৩ জন আছে, উনি একজন আর বাকি ২ জন কোন কথা বলতেছে। তো উনি একটু শোনার চেষ্টা করলেন। এটা হয়তো একটা এই মোমেন্টে উইক মোমেন্টে হয়ে যেতে পারে তার। কিন্তু যার হ্যাবিট এটা, যেকোনো জায়গাতেই সে অন্যের কনভারসেশন শোনার চেষ্টা করে, অন্যের প্রাইভেট কথা শোনার চেষ্টা করে। কি বলতেছে, কি করতেছে এবং সেগুলোকে মানে পয়েন্ট হিসাবে নোট করে রাখে এবং জায়গা মতো গিয়ে পরে সেগুলো ব্যবহার করে। আছে না মানুষ? খুব মানুষ আছে। তো সেই কথাই বলতেছি যে habitual eavesdropper will not enter paradise সে জান্নাতে প্রবেশ করবে না। অত্যন্ত গর্হিত একটা আ ব্যাপার বা অত্যন্ত খারাপ একটা নিউজ। আমরা ইনশাআল্লাহ এর থেকে বেঁচে থাকার চেষ্টা করব। লাস্টে বলতেছেন যে, "May Allah help us refrain from prying into people's affairs" প্রাইং মানে অ্যাকচুয়ালি হচ্ছে সেন্সটা আসে যে চোখের মানে দৃষ্টি দিয়ে দেখার সেন্সটা আসে। এটা এই ব্যাপারেও ইউজ হতে পারে। মানে এই ব্যাপারেও সেটা ব্যবহার করা যেতে পারে। যে অ অনুসন্ধিৎসু বা কিউরিয়াস অন্যের ব্যাপারে কিউরিয়াস থাকা। প্রাইং আইজ আমরা বলি। প্রাইং আইজ মানে যে চোখটা মানে অন্যের প্রাইভেসি বা অন্যের ধরেন একজন মহিলার দিকে একবার তাকায় মানে চোখ পড়ে গেলে দৃষ্টি নামায় নেওয়ার কথা। কিন্তু তা না। একজন মানুষ তখন তাকে মেজার করতে শুরু করল। যে উনার চেহারা কেমন, চুল কেমন, ফিগার কেমন অ্যান্ড সো অন মাপতে শুরু করলো আরকি। এই সেন্সটা আসে প্রাইং আইজ অথবা আ ধরেন অ্যা একটা ঘরের দরজা একটু ফাঁক করা আছে। সে আইসা নক করছে। সে তার চোখ নামায় রাখতে পারত বা দরজার ওই ফাঁকটা থেকে সরে থাকতে পারত। কিন্তু না থেকে সে ওইখানেই চোখ রেখে চেষ্টা করল ভিতরে কি আছে দেখা। এই সেন্সটা আসে প্রাইং আইজ। আপনার একটা হাদিস বলছিলাম যে উম্মু সালামা আ উনি আ উম্মু সালামা উনি ইসেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে আ আ এক পাকঘর বানাই ওনার তো ১ রুমের বাসা ছিল। বলছিলেন যে আরেকটু এক্সটেন্ড করে একটা পাকঘর বানায় দিতে যেন প্রাইং আইস থেকে উনি আ নিজেকে রক্ষা করতে পারেন সুন্দর করে। মানে একটা ঘরই যদি থাকে তাইলে ওইখানে হয়তো বাইরে থেকে দেখা যায় বা দেখা যাওয়ার স্কোপটা বেশি। সেইজন্য বলছিলেন। তো ওইখানে আরকি আমি তো ইংরেজিতে পড়ছি ওটা ঘটনাটা। তো ওইখানে আপনার আ প্রাইং আইস কথাটা ইউস করা হইছে। যাই হোক অন্য মানুষের যেটা আমার কনসার্ন না সেটার ভিতরে অ্যা নাক আ নাক গলানো যদি আমি বলি, সেটা থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। অ্যান্ড এরিয়াস দ্যাট ডু নট কনসার্ন আস এবং সে সমস্ত জায়গা থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। সে সমস্ত ক্ষেত্র থেকে যেটা আমাদের কনসার্ন, আমাদের যদি কনসার্ন না সেটাই যেন আমরা ইনভলভ না হই। বাই আ ট্রাইং টু নো অথবা ট্রাইং টু লিসেন কান আড়ি পাতা অথবা চোখ রাখা বা যে সমস্ত কথা বললাম ভিতরে সেগুলা করে লাস্টে বলতেছেন আমিন। তো আমরা আমাদের হালাকা আজকে এখানে শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।